আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ডি এর উপকারিতা। তো আমরা রেফারেন্স ভিত্তিক কথা বলবো। রেফারেন্সগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিটামিন ডি আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যদিও এর নাম ভিটামিন কিন্তু এটা যতটা না ভিটামিন তার চেয়েও বেশি এটা হরমোন। ইনফ্যাক্ট এটা একটা সুপার হরমোন। তো যাই হোক এই তথ্যটা হয়তো অনেকে আমরা জানি না। তো ভিটামিন ডি আসলে একটি হরমোন এবং ভিটামিন ডি 20% এবং হরমোন অ্যাক্টিভিটি করে 80%। সো এটা আমার শরীরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। তো আমরা আসলে এখন দেখি যে আমাদের কি কি গুরুত্বপূর্ণ ফাংশন ভিটামিন ডি করে। তো ভিটামিন ডি যদি অভাব হয় তাহলে আমাদের কার্ডিওভাস্কুলার যে রিস্ক, হার্ট এবং ব্লাড ভেসেলের যে জটিলতা এর মধ্যে এগুলো বেড়ে যায় এবং যেটা আমরা বুঝি কিভাবে হোমা আইআর, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা দিয়ে আমরা পরিমাপ করি, হোমা আইআর সেটা বেড়ে যায়। আর টোটাল কোলেস্টেরল এবং এইচডিএল এর রেশিও বেড়ে যায়, এলডিএল এইচডিএল এর রেশিও বেড়ে যায়। এগুলো হচ্ছে হার্টের বা লিপিড প্রোফাইলের প্যারামিটার, ইন্ডিকেটর। তো এগুলো দিয়ে আমরা বুঝি যে যখন ভিটামিন ডি কমে যায় তখন এই প্যারামিটারগুলো বেড়ে যায়। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিটামিন এই জন্য। এছাড়া ভিটামিন ডি আমরা জানি যে ক্যালসিফিকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিটামিন ডি এর অভাব হলে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটাকে বলা হয় রিকেটস এবং বড়দেরকে একই প্যাথোলজি বড়দের হলে সেটাকে বলা হয় অস্টিওমেলাসিয়া। তো এই জিনিসটা কি আসলে? এটা হচ্ছে ভিটামিন ডি আমাদের বোন রিমডেলিং করে এবং বোনে ক্যালসিয়াম ফসফেট এদের ভারসাম্য বজায় রাখে এবং ক্যালসিয়াম ফসফেটটা অনেকটা সিমেন্টের মতো। তো ক্যালসিয়াম ফসফেটের সঠিক প্রপোর্শন না থাকলে বোনসগুলো হেলদি হয় না, শক্তিশালী হয় না, শক্ত হয় না। হ্যাঁ, বোনসের যে নর্মাল যে টেক্সচার, হ্যাঁ, সেগুলো বা গঠনটা ঠিক মতো তৈরি হয় না। একই রকমভাবে দাঁতের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তো ভিটামিন ডি এর অভাব হলে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই কন্ডিশনটাকে বলা হয় রিকেটস এবং বড়দেরকে বলা হয় অস্টিওমেলাসিয়া। এতে হাড়গুলো বেঁকে যায়, বয়স্করা একটু পূজা হয়ে যায়, এই সমস্যাগুলো হয়। এছাড়া হাড় ভঙ্গুরতা মানে ফ্র্যাকচারের প্রবণতাগুলো বাড়ে। হাড় ক্ষয় যত বেশি হতে থাকে তত অল্পতেই হাড় ভেঙে যায়। বয়স্কদের দেখা যায় মেনোপজের পরে মহিলাদের সাডেনলি ভিটামিন ডি অনেক কমে যায়, ইস্ট্রোজেন ইফেক্ট কমে যাওয়ার কারণে। তো যে কারণে তখন তাদের ফ্র্যাকচারের রেটগুলো অনেক বেড়ে যায়। ঠিক আছে? এছাড়া তাদের ফল বিভিন্ন সময় ভার্টাইগো বা পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, কারণ ব্রেন হেলথও ভিটামিন ডি এর সাথে রিলেটেড। এছাড়া ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় ভিটামিন ডি। ক্যান্সার রোগীদের স্টাডি করে দেখা যাচ্ছে যে তাদের ভিটামিন ডি লেভেল অনেক কম থাকে। এবং অটোইমিউন ডিজিজ বর্তমানে এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা হচ্ছে। তো অটোইমিউন ডিজিজের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রায় ভিটামিন ডি লেভেল একদম কম থাকে। তো অটোইমিউন ডিজিজের চিকিৎসাতে বর্তমানে ফাংশনাল মেডিসিন বা অন্যান্য সব ক্ষেত্রেই ভিটামিন ডি কে অনেক বাড়িয়ে রাখা হয়। তো অটোইমিউন ডিজিজ চিকিৎসা করতে গেলে আমাদেরকে ভিটামিন ডি লেভেল আমরা আগে দেখি পেশেন্টের এবং তার পরবর্তীতে ভিটামিন ডি লেভেল অনেক বেশি এটাকে বাড়াতে হয়। ঠিক আছে? এবং ইনফেকশাস ডিজিজগুলোর দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশনটা বেশি ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে রোগীদের বিভিন্ন ইনফেকশন হয়। তো ভিটামিন ডি এই জন্য ইনফেকশনের সময় ভিটামিন ডি বেশি ব্যবহার করা হয়, বেশি ডোজে দিতে হয় এবং তখন ভিটামিন ডিটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে, ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, যে কারণে ভাইরাল ইনফেকশনগুলো থেকে রোগীরা দ্রুত আরোগ্য লাভ করে। আর বর্তমান রিসার্চে দেখা গেছে টাইপ 1 এবং টাইপ 2 দুই ধরনের ডায়াবেটিসেই ভিটামিন ডি কমে যায় এবং সেক্ষেত্রে ভিটামিন ডি স্ট্রংলি তাদেরকে বাড়াতে হয় এই ধরনের পেশেন্টের চিকিৎসা করতে গেলে। কারণ ভিটামিন ডি এর একটা অন্যতম ফাংশন হচ্ছে ইমিউনোমডুলেটরি ইফেক্ট। সো এইটার মাধ্যমে অটোইমিউন ডিজিজ এবং টাইপ 1 ডায়াবেটিসও একটা অটোইমিউন ডিজিজ। তো এই ক্ষেত্রে ভিটামিন ডি অবশ্যই সাপ্লিমেন্ট বা রিপ্লেসমেন্ট বা খাবারের মাধ্যমে দিতে হয়। অনেক বেশি কম থাকলে আমাদেরকে সাপ্লিমেন্টের সাহায্য নিতে হয়। হাইপার টেনশন, এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে ভিটামিন ডি কমে গেলে প্রেশার বাড়ার ঝুঁকি বেড়ে যায় রোগীদের। কার্ডিওভাস্কুলার ইভেন্টের একটা অন্যতম অংশ হচ্ছে যে হাই প্রেশার। তো হাই প্রেশার ইভেন অনেক সময় লো প্রেশারও পাওয়া যায়। তো হার্ট অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয় ভিটামিন ডি এর অভাবে, প্রেশার রেগুলেট করতে পারে না হার্ট এবং পেরিফেরাল ভেসেলগুলো। হ্যাঁ,
তো এই জন্য হাইপারটেনশনের রোগীদের, প্রেশারের হাই ব্লাড প্রেশার রোগীদের ভিটামিন ডি লেভেলটা দেখে সেটা কম থাকলে সেটাকে বাড়াতে হবে। ক্রনিক হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, এই ধরনের হার্ট ডিজিজের রোগীদের ভিটামিন ডি লেভেল চেক করে সেটাকে বাড়াতে হয়। মাল্টিপল স্ক্লেরোসিস, তো মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে এটা একটা অটোইমিউন ডিজিজ। এটা ব্রেনে এবং নার্ভের যে কাভারিংগুলো আছে, মায়ালিন শীট আছে, সেগুলোর সেলগুলোর এগেনস্ট অটো অ্যান্টিবডি তৈরি হয়ে সেগুলো ডিস্ট্রাকশন করে। তো যে কারণে নার্ভগুলো এক্সপোজ হয়ে যায়। কারেন্টে যেমন তারগুলোতে ইনসুলেশন থাকে, যে কারণে কারেন্টের তারে শক করে না। তো ইলেকট্রিক শক যেগুলো হয়, যদি তারটা না থাকে, উপরে কাভারিং না থাকে, তাহলে কিন্তু ইলেকট্রিক শক হবে। একইভাবে নার্ভগুলো, আমাদের ব্রেন এবং পেরিফেরাল নার্ভগুলোর মধ্যে কাভারিং দেওয়া, এটাকে মায়ালিন শীট বলে। তো ওইটা যদি ওই সেলগুলো যদি ডিস্ট্রাকশন হয়ে যায় অটোইমিউন ডিজিজের কারণে, তাহলে ওই ভিতর নার্ভগুলো এক্সপোজ হয়ে যায়। এই কারণে টিংলিং সেন্সেশন, বার্নিং সেন্সেশন এগুলো হয় পেরিফেরালি। এবং ব্রেনের ক্ষেত্রে এটা ডিমেনশিয়া, অ্যালজিমার্স, পার্কিনসন, তারপরে কগনিটিভ ফাংশন কমে যাওয়া, এই সমস্যাগুলো দেখা দেয়। এবং এগুলোর সাথে ভিটামিন ডি এর স্ট্রং কোরিলেশন পাওয়া গিয়েছে। সো ভিটামিন ডি এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ভিটামিন ডি আমাদের অস্টিও আর্থাইটিস, বিভিন্ন জয়েন্টের যে প্রদাহ, সেক্ষেত্রে ভিটামিন ডি খুবই কার্যকর ভূমিকা পালন করে। এবং জয়েন্ট এবং ওর আশেপাশে যে লিগামেন্ট এবং মাসেলগুলো আছে, সেগুলোর হেলথগুলো এনশিওর। ভিটামিন ডি আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে পার্কিনসন ডিজিজে ভিটামিন ডি ব্যবহৃত হয়, এবং দেখা যায় ভিটামিন ডি লেভেলটা অনেক কম থাকে পার্কিনসন ডিজিজের রোগীদের। এবং যাদের ইয়াং পিপলদের অনেক সময় বাইপোলার ডিসঅর্ডারে ভুগতে থাকে ভিটামিন ডি এর অভাবে। তো বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে মুড সুইং করে। বাইপোলার মানে দুইটা পোল থাকে, দুইটা প্রান্ত। একবার খুব ইউফোরিক বা খুবই মানে উৎফুল্ল থাকে, একবার খুবই ডিপ্রেস থাকে। এই যে উভমুখী যে প্রতিক্রিয়া, এটাকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার। তো এই ধরনের রোগীদের ভিটামিন ডি অনেক কম থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ভিটামিন ডি রিপ্লেস করার পরপরই দেখা যাচ্ছে যে তাদের এই সিমটমগুলো অনেক ইমপ্রুভ করে যায়। এছাড়া আমরা তো বললাম ওভারঅল বোন হেলথ, শরীরের হাড়ের স্বাস্থ্যগুলো এবং লিগামেন্ট এবং জয়েন্টের স্বাস্থ্যগুলো ভিটামিন ডি খুব ভালোভাবে মেনটেন করে। আরেকটা ইম্পর্টেন্ট রিসার্চ যেটা দেখা গিয়েছে, ভিটামিন ডি আমাদের থাইরয়েডের যে ক্যান্সার হয়, থাইরয়েডে ক্যান্সার সেল, এটার উপর রিসার্চ হয়েছে। দেখা গেছে যে থাইরয়েডে ক্যান্সার সেলের যে গ্রোথ, ক্যান্সার মানেই তো একটা অ্যাবনর্মাল প্রলিফারেশন, অ্যাবনর্মাল, আনকন্ট্রোলড, ইরেগুলার। তো এই যে গ্রোথটা, সেই গ্রোথটাকে ভিটামিন ডি ইনহিবিট করে। ভিটামিন ডি এর যে হরমোনাল অ্যাক্টিভিটি, আমি লেকচারের প্রথমেই বা আলোচনার প্রথমেই বলেছি, ভিটামিন ডি 80% কাজ করে হরমোনের মতো, 20% ভিটামিনের মতো। সো এটা ইনফ্যাক্ট একটা সুপার হরমোন। তো এই হরমোনাল অ্যাক্টিভিটির মাধ্যমে বা ওর ইমিউনোমডুলেটরি ইফেক্টের মাধ্যমে ও তার ক্যান্সারের গ্রোথটাকে ইনহিবিট করে, সাপ্রেস করে রাখে, ক্যান্সার গ্রোথ হতে দেয় না। সো এই রিসার্চে দেখা গেছে থাইরয়েডের ক্যান্সারের উপর সেলগুলো ভিটামিন ডি মানে ইনহিবিট করে ফেলেছে। ভিটামিন ডি এই গ্রোথগুলোকে কমাতে সাহায্য করে। এছাড়া টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস বা পিউবার্টির সময় যে ডায়াবেটিসগুলো হয়, সেক্ষেত্রে ভিটামিন ডি রিসার্চে দেখা গিয়েছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা ভিটামিন ডি লেভেল বাড়ানোর সঙ্গে সঙ্গে এইগুলো খুব ভালোভাবে কন্ট্রোল হয়ে যায়। ওভারওয়েট যাদের আছে, যেটা বিএমআই দিয়ে বোঝা যায়। তারপরে এসডিএস, এটা একটা রেয়ার বোন ম্যারো ফেলোর ডিসঅর্ডার। এটার মানে মেডিকেল টার্মে বলা হয় সোয়াচম্যান ডায়মন্ড সিনড্রোম। তো এটা একটা রেয়ার ইনহেরিটেড জেনেটিক প্রবলেম, যেখানে বোন ম্যারো প্রোডাকশনে যায় না। তো বোন ম্যারো হচ্ছে আমার ব্লাডের সেলগুলো তৈরি করে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। তো সেই সেলগুলো তৈরি হয় না, যে কারণে রোগীরা অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে ভুগে। তো এখানেও ভিটামিন ডি খুব সিগনিফিকেন্ট রোল প্লে করেছে। তো এই জার্নালের রিসার্চে এসেছে, লিঙ্কগুলো আমি তো দিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে যে লিভার ফাংশন টেস্ট, এটা ইমপ্রুভ করে। ডায়াবেটিসের জন্য যে হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ টেস্ট করা হয় 3 মাস পর পর, তো সেক্ষেত্রেও সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখা যায় ভিটামিন ডি বাড়ানোর সাথে সাথে। আর বিপরীত পক্ষে ভিটামিন ডি যাদের কম, তাদের ক্ষেত্রে এটা সিগনিফিকেন্টলি খারাপের দিকে। এছাড়া আমরা তো টাইপ 1 বলেছি, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে বা অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে এটা ভিটামিন ডি খুব গ্রেট রোল প্লে করে। আর হচ্ছে যাদের হাড় ফ্র্যাজিলিটি, মানে অল্পতেই ভঙ্গুর হয়ে যায় বা ভেঙে যাওয়ার প্রবণতা, দাঁতের ক্ষেত্রে একই অবস্থা, বোনসের ক্ষেত্রে একই অবস্থা। এছাড়া ডায়াবেটিস রোগীদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য ভিটামিন ডি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর হচ্ছে কগনিটিভ ফাংশনে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কগনিটিভ ফাংশন হচ্ছে যে আশেপাশের সারাউন্ডিং সম্পর্কে যে তার ওয়েল অ্যালার্টনেস, সেটা
ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে এটা বাড়ে, ইম্পেয়ার্ড হয়। এবং আরেকটা রিসার্চে দেখা গেছে যে এডিএসডি বা এডিডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, এইসব ক্ষেত্রে বা ব্রেনের যে ডিসঅর্ডারগুলো পাওয়া যায় সেক্ষেত্রে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে যে ডিপ্রেশন। তো ভিটামিন ডি যাদের কম থাকে তারা অনেক বেশি ডিপ্রেশনে ভোগে। এই জন্যে ডিপ্রেশনের রোগীদের একটা ট্রিটমেন্ট আগে থেকেই ছিল, যেটা বর্তমান রিসার্চে প্রমাণিত, সেটা হচ্ছে সানলাইটে যাওয়া, সূর্যে আলোতে যাওয়া। এবং শীতের দেশে দেখা যাচ্ছে যে বিকালের দিকে বা রাতের দিকে বা শীত যখন লম্বা সময় শীত আসে, তখন কিন্তু অনেক সময় অনেক দিন রোদের তাপমাত্রা খুবই কম থাকে, অথবা কিছু কিছু জায়গায় সূর্যের আলো দেখা পাওয়া যায় না। তো এরকম কন্ডিশন, যেখানে শীত প্রধান দেশ, যেখানে সূর্য আলো কম পড়ে, সেসব জায়গায় কিন্তু মেলানকোলিয়া, ডিপ্রেশন, এই ধরনের রোগী বেশি পাওয়া যায়, সুইসাইডাল টেন্ডেন্সি বেশি আসে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ভিটামিন ডি রিসার্চে প্রমাণিত যে ভিটামিন ডির অভাবে এই ডিপ্রেশনগুলো বেশি দেখা যায়। এছাড়া আমরা ক্রনিক পেইন, বিভিন্ন সময় ক্রনিক পেইন হয়, রাতের বেলা ব্যথা বেড়ে যায়, জয়েন্টে পেইন হয়, বোন পেইন হয়, সিভিয়ার পেইন হয়, ক্র্যাম্পিং হয়। তো সেগুলোর ক্ষেত্রে ভিটামিন ডি রিসার্চে দেখা গেছে ভিটামিন ডি লেভেল সে ধরনের রোগীদের কম থাকে, এবং একইভাবে ভিটামিন ডি বাড়ানোর সাথে সাথে এই সমস্যাগুলো অনেকাংশে কমে যায়। আর ফাইব্রোমাইলজিয়া, এটাও এক ধরনের ফাংশনাল প্রবলেম। তো এটাতে বিভিন্ন জয়েন্ট, লিগামেন্ট, মাসেল পেইন হয়। তো এইটাতে এই ধরনের রোগীদের ভিটামিন ডি লেভেল কম থাকে, এবং ভিটামিন ডি রিপ্লেস করার পর তাদের ক্লিনিক্যালি তারা অনেক বেটার ফিল করে, অনেক ইমপ্রুভমেন্ট তাদের মধ্যে দেখা যায়। আর লাস্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে হার্টের যে প্রবলেমগুলো আমরা বলেছি। তো হার্টের ওভারঅল হেলথটা তাহলে ভিটামিন ডি আমাকে খুব সুন্দরভাবে মেনটেন করে। তো হার্টের রোগীদের যাদের এমআই হয়েছে, অথবা ইসকেমিক হার্ট ডিজিজ, অথবা হার্টের ফাংশন কন্ট্রাক্টিলিটি কমে গেছে, হ্যাঁ, বা আপনার কার্ডিওমায়োপ্যাথি, অথবা হার্টের ফাংশন, লেফট হার্ট ফেলোরের কারণে শ্বাসকষ্ট, রাইট হার্ট ফেলোরের কারণে পায়ে পানি, তো যেই প্রবলেমই হোক ভিটামিন ডি লেভেলটা করতে হবে। তো ভিটামিন ডি লেভেলটা করে যদি দেখা যাচ্ছে যে অনেক কম থাকে, তাহলে ভিটামিন ডি তার খাবার পরিবর্তন করতে হবে। ভিটামিন ডি বাড়ানোর জন্য সানলাইটে নিয়ে যেতে হবে, সানলাইটে থাকতে হবে, এবং তারপরে প্রয়োজন হলে অনেক ক্ষেত্রে আমাদের সাপ্লিমেন্ট ভিটামিন ডি দিতে হয়। আর গ্লুকোজ, যাদের ডায়াবেটিস রোগী আছে তাদের ক্ষেত্রে ভিটামিন ডি লেভেলটা অবশ্যই বাড়াতে হবে। আমরা ভিটামিন ডি এর ইমিউনোমডুলেটরি ইফেক্ট বা ওর যে সুপার হরমোন অ্যাক্টিভিটি, সেটার বেনিফিটটা আমরা নিতে চাই। এবং ভিটামিন ডি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্মটা আমাদের বডিতে কাজ করে, এবং এই অ্যাক্টিভটা হয় হচ্ছে কিডনিতে এসে। ঠিক আছে, তো ভিটামিন ডি সূর্যের আলো যখন স্কিনে পড়ে, তখন স্কিনের নিচে যে কোলেস্টেরল থাকে, সেটার কোলেস্টেরল উপস্থিতিতে ভিটামিন ডি অ্যাক্টিভেশন হওয়া শুরু করে। তারপর সেটা সেকেন্ড ফেজে এসে সে লিভারে এসে 25 হাইড্রোক্সিকোলিক ক্যালসিফেরল হয়, এবং তার পরবর্তী ধাপ সে কিডনিতে যায়, যে 125 ডাইহাইড্রোক্সিকোলিক ক্যালসিফেরল সেটা কনভার্ট হয়ে এটাকে বলা হয় অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন D3, বা এটা ভিটামিন D3। সো ভিটামিন D3টাই হচ্ছে আসলে অ্যাক্টিভ ভিটামিন D3। সুতরাং ভিটামিন D3 যদি কিডনিতে, যেহেতু এটা ফাইনালি এটা হচ্ছে অ্যাক্টিভেট হচ্ছে, সুতরাং যাদের কিডনি প্রবলেম আছে, ক্রনিক রেনাল ফেলোর বা কিডনি ডিজিজ, অথবা কোনো ভিটামিন D3 রিসেপ্টর যদি কিডনিতে সমস্যা থাকে, এটা রেয়ারলি হয়, জেনেটিক্যালি প্রবলেম, সেসব ক্ষেত্রে ভিটামিন ডি সিগনিফিকেন্টলি কম থাকে। লিভারের প্রবলেম, লিভারের যেহেতু সেকেন্ড মানে 25 হাইড্রোক্সিকোলিক ক্যালসিফেরলটা কনভার্সন হচ্ছে, সুতরাং লিভারের হেলথ এখানে ইম্পর্টেন্ট। সুতরাং একটা পেশেন্টের ভিটামিন D3 তৈরি করার জন্য কয়েকটা বিষয় খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে প্রপার সানলাইট তার লাগবে, তার চামড়ার নিচে কোলেস্টেরল থাকতে হবে। সুতরাং মানে খুব বেশি কোলেস্টেরলের ওষুধ যারা খায় কোলেস্টেরল কমানো, তারা বিপদে পড়ে, তাদের ভিটামিন D3 কম থাকে, কারণ কাঁচামাল নাই। দ্বিতীয়ত হচ্ছে লিভার যাদের দুর্বল, লিভারের দুর্বল থাকার কারণে ভিটামিন ডি অ্যাক্টিভ হচ্ছে না। কিডনি সমস্যা থাকলে ভিটামিন D3 ফাইনালি অ্যাক্টিভেশনে যাচ্ছে না। তো এই কয়েকটা ফ্যাক্টর ভিটামিন ডি অ্যাক্টিভেশনের জন্য দরকার। তো আশা করি ভিটামিন ডি এর কিছু বেনিফিট আমরা শেয়ার করলাম, সেটা আপনাদের উপকারে লেগেছে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এবং আপনি চিকিৎসকের সাথে আপনার যখনই প্রবলেম, যে প্রবলেমের জন্যই যান, তো এই সমস্যাগুলো থাকলে আপনার শেয়ার করবেন, তাহলে আপনার চিকিৎসক আপনাকে ভিটামিন D3 লেভেল দিবে, এবং সেই অনুযায়ী আপনাকে পরামর্শ দিবে। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।